বন্ধুরা, চলে আসলাম আর একটি লাইভ নিয়ে। তো আজকে আমাদের পড়ার কথা তাহারি পরিমণি কবিতাটি। তাহারি পরিমণি কবিতাটি লিখেছেন বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামাল। আমরা প্রথমেই তার সম্বন্ধে জেনে রাখবো। তো চলুন আমাদের ক্লাস আজকে শুরু করা যাক। আজকে ক্লাসটি আমরা সম্পূর্ণ ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। তো তাহারি পরিমণি কবিতা একটু যান্ত্রিক প্রবলেম হচ্ছে। তো কবি সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম হয়েছে 1911 সালে এবং তিনি 1911 সালের 20 জুন বরিশালে। তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। তার পিতার নাম সৈয়দ আব্দুর বাড়ি এবং মায়ের নাম সাবেরা বেগম। যে সময় সুফিয়া কামালের জন্ম হয় তখন বাঙালি মুসলিম নারীদের কাটতে হয় গৃহবন্দী জীবনে। স্কুল কলেজ পড়ার কোনো সুযোগ ছিল না তখন। এই ওই বিরুদ্ধে পরিবেশ সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের তিনি শিক্ষিত হয়ে উঠেছেন। তখন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষিত না হলেও তিনি যে জীবনে যে উত্থান পতন আছে এই থেকে তিনি শিক্ষিত হয়েছেন এবং তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসাবে বরণীয় নয়, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। এখানে মনে রাখতে হবে যে সুফিয়া কামাল কি কি সম্ভাষণে ভূষিত হয়েছেন। আমরা সবাই বলবো তিনি কি সম্ভাষণে ভূষিত হয়েছেন। তিনি জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। তো এরপর আসি সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মা তিনি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যাত পৃথিবী ইত্যাদি। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, বিশেষ স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। সুফিয়া কামাল 1999 সালে 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আমাদের মনে রাখতে হবে সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন। তিনি 1999 সালের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু জেনে নিতে পারি যে তাহারে পরে কবিতাটিতে কয়টি লাইন রয়েছে। এখানে রয়েছে 30টি লাইন এবং কয়টি স্তবক রয়েছে। স্তবক রয়েছে 5টি। এই কবিতায় কবি লেখাটি আছে 5 বার এবং কহিলাম লেখাটি আছে 4 বার। মাস আছে, মাসের নাম আছে ফাল্গুন, মাঘ এবং বসন্ত এবং ফাল্গুন লেখাটি রয়েছে 3 বার, বসন্ত লেখাটি রয়েছে 4 বার। ফাল্গুন ফুলের নাম রয়েছে মাধবী, বাতাবি লেবু, আমের মুকুল এবং ঋতুর নাম রয়েছে 2টি, শীত ও বসন্ত। তো আমরা প্রতিটি লাইন এখন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব, আপনারাও দেখবেন। তো প্রথমেই লাইন হচ্ছে, এখানে মনে রাখতে প্রথমে লাইন কোনটি, হে কবি
নীরব কেন ফাল্গুন এসেছে এ ধারায়। এখানে কবির যে ভক্ত রয়েছে সে বলতেছে যে হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে ধরায়, মানে ধরায় মানে পৃথিবীতে। হে কবি পৃথিবীতে ফাল্গুন যে বা বসন্ত আবির্ভাব ঘটেছে, যে বলতেছে যে কবির ভক্ত বলতেছে। মূলত এই কবিতাটি হচ্ছে কবি সুফিয়া কামাল এবং তার একটি ভক্তকেই নিয়ে, এবং এটি হচ্ছে কথোপকথন নির্ভর কবিতা। এই কবিতাটি প্রথম লাইনে কবি ভক্ত বলতেছে যে হে কবি পৃথিবীতে তো এই ধরায় তো ফাল্গুন চলে এসেছে, এবং আপনি কেন এত নীরব। বসন্তের বসন্তে বাড়িয়া তুমি লবে নাকি এ বন্দনায়, মানে বরিয়া মানে বরণ করি, এখানে বরিয়া বলতে বোঝানো হয়েছে বরণ করি। বরিয়া মানে হচ্ছে বরণ করি। কি বন্দনায়। তো তুমি প্রশংসা গানের মাধ্যমে কি বসন্তকে বরণ করে নিবে না। তারপরে কহিলাসের সেকনো আগদি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি। এখানে কহিল মানে এখানে কবি বলতেছে যে আমার তার স্নিগ্ধ মানে ভেজা চোখে বলতেছে যে দক্ষিণ দুয়ার কি গেছে খুলে গেছে, যে কবি বসন্তের আগমন সম্পর্কে উদাসীন। কবি হচ্ছে বসন্তের যে আগমন সে বিষয়ে তিনি খুব উদাসীন। তার বসন্তের দক্ষিণা বাতাস যে শুরু হয়েছে কিনা তা তিনি জিজ্ঞাসা করছেন কবি ভক্তকে। বাতাবি লেবু ফুল ফুটেছে কি আমের মুকুল। বাতাবি লেবু ফুটেছে কি আমের মুকুল। এখানে বলতেছে যে বাতাবি লেবু কি ফুটেছে কি আমের মুকুল, মানে বাতাবি লেবু কি ফুটেছে, আমের মুকুল কি ফুটেছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে কি অধীর আকুল। সমীর মানে বাতাস, দক্ষিণা মানে দক্ষিণ পার্শ্বের, মানে বসন্তের বাতাবি, বসন্তে আসলেই যে বাতাবি লেবু ফুলে এবং আমের মুকুলে গন্ধে চারদিকে সুপরিত হয়, সেটি এখন হয়েছে। তিনি কবিভক্তকে তার জিজ্ঞাসা করছেন গভীর আগ্রহের সাথে। এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কথা তব নব পুষ্প সাজ। এখানে কবি বলতেছে যে তুমি দেখনি কি, এখনো দেখনি তুমি, মানে তুমি, কবি ভক্ত বলতেছে তুমি এখনো দেখনি, কেন তুমি এখনো তুমি এত উন্মনা কেন তুমি। তুমি তোমার কোথায় তোমার এই নবপুষ্প সাজ কোথায়, তুমি যে প্রতি বছর যে বসন্ত আসলে যে তোমার নিজের দ্বারায় যে একটা তাদের বরণ করে নাও, এটা এবার কেন তুমি এত উন্মনা, এটা কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে। তারপরে লাইন কহিল সে সুদূর চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া। কহিল সে বলল সুদূর চাহিয়া মানে অনেক, কহিল শুধু অনেক দূর ভেবে তিনি অলক্ষের মানে হচ্ছে অলক্ষ্য, মানে যা দেখা যায় না। পাথার মানে সমুদ্র, বাহিয়া মানে হচ্ছে বেয়ে বা বহুদূর, মানে সে দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকা কি এসেছে এটা তিনি জিজ্ঞাসা করছেন কবি ভক্তকে। তরি তার এসেছে কি বেসেছে কি আগমনী গান, মানে দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকা কি এসেছে, বসন্ত কি এখন আগমী গান বেজেছে, অলক্ষ্য যত দেখা যায় না। মানে এই বুঝাচ্ছে যে যে বসন্ত যে এসেছে তাকে কি আগমনী গান দ্বারা বরণ করে নেওয়া হয়েছে। কহিলাম, কোথায় গেল, কহিলাম ওগো কবি রচিয়া লও তহ, কহিলাম ওগো কবি রচিয়া লও না আজো গীতি, বসন্ত বন্দনায় তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মানে রচিয়া লও, কবি ভক্ত কবিকে বলতেছে যে কবির মধুস্বরে প্রতি বছর যখন বসন্ত আসে কবি তখন তার নিজের কণ্ঠে নিজের গান দ্বারা নিজের সৃষ্টি দ্বারায় তিনি এই বসন্তকে প্রতি বছর নিজের মতো করে কবি তার বরণ করে নেয়, কিন্তু এবার তার মন উন্মনা থাকার কারণে এবার আর কবি আর সেই বসন্তকে ঠিকমতো বরণ করতে পারতেছে না। আমারে গাইতে গান বসন্তে আনিতে বাইয়া, রোহিণী ভুলিনি তো এসেছে তো ফাগুন স্মরণিয়া। এখানে কবি আবার বলতেছে যে আমার গানের জন্য বসন্তে এখনো তো থেমে নেই,
সে তো চলে এসেছে, তা আমি তাকে বরণ করে নেই নেই বলে সে তো এখন থেমে নেই, সে ফাল্গুনকে স্মরণ করে ঠিকই চলে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। মানে কবি যে বিথাই মানে হচ্ছে বৃথা করি, বৃথা বা অবহেলা করে, অবজ্ঞা করে। মানে কহিলাম, যে কবিভক্ত কবিকে এখন বলতেছে যে ওগো কবি, অভিমান করেছো কি, তুমি কেন অভিমান করেছো, যদিও এসেছে তবু তবে তুমি করিলে বৃথাই, যদিও তারা নিজ স্মরণ করেছে কিন্তু তুমি তাকে বৃথাই করলে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাল্গুন বেলায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাল্গুন বেলায়। মানে কহিল, যে কবি তাকে বৃথার পরম হেলায় বৃথায় বলল যে বৃথা কেন ফাল্গুন বেলায়। ফুটেনি কি ফুল, কি ফুটেনি শাখে, পুষ্পারতি লাভেনি কি ঋতুরাজন। এখানে ফুল মানে শাখে মানে হচ্ছে শাখায়, পুষ্পারতি মানে ফুলের অভ্যর্থনা, ঋতুরাজন মানে বসন্তকে বোঝানো হয়েছে। তো এখানে কবিভক্ত বলছে, ওগো কবি, তুমি তুমি গান কবিতা রচনা করো না কেন, তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো, এটা আমার খুব প্রার্থনা। তুমি তুমি কিভাবে অবজ্ঞা বা অবহেলা করছো, ফাল্গুন মাসে গাছে কি ফুল ফোটেনি, ঋতুরাজ বসন্ত কি ফুলে অভ্যন্তরা লাভ করেনি। এটা তিনি এখন কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করছে। মাধবী কুড়ি বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র তীব্র বিমুখতা, আমার অপছন্দ। কহিলাম, উপেক্ষা ঋতুরাজন কেন, কবি দাও তুমি ব্যথা। মানে হচ্ছে কবি বলতে চান তার জন্মমতে কোনো কিছুই অপেক্ষা করে নেই, ফুল ফুটে সুবাস ফুটে সব কিছুই করে, কবি তার তার যে কবির জন্য যে কেউ থেমে থাকবে এমন কিছু নেই, সবাই নিজের মতো চলাচল করছে, এটার জন্য কবি খুব মনে দুঃখ করছে। কহিলাম, উপেক্ষার ঋতুরাজন কেন দাও তুমি ব্যথা। কহিল সে সরে আসি, কহিলি উত্তরিয়া তলে মাঘেরও সন্ন্যাসী। মানে কহিলাম মানে বলল, উপেক্ষা ঋতুরাজন কেন কবি দাও তুমি বৃথা, ব্যথা তুমি কেন ব্যথা দাও। কহিল সে কাছে সরে আসি, সে কাছে সরে এসে কুহেলি কুহেলি উত্তরিয়া তোলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, আর উত্তরি মানে হচ্ছে চাদর, আর মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা খুব আসে যে মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে। এখানে মাঘের বলতে শীতকে বোঝানো হয়েছে। কেউ কাকে বোঝানো হয়েছে, মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকে বোঝানো হয়েছে। গিয়াছে চলিয়া ধীরে ধীরে শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্ত তাহারই পরে মনে ভুলিতে পারেনি কোনো মতে। মানে গিয়াছে ধীরে চলে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে মানে খালি হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারেনি কোনো মতে। রিক্ত হস্তে মানে খালি হাতেই, সে এখন শীত চলে গেছে, এখন শীত খালি হাতেই চলে গেছে এবং তাহারই পরে মনে কিন্তু এখনো কবি ভুলতে পারেনি। মূলত এই কবিতাটি তার স্বামীর মৃত্যুর হওয়ার পর যে একটা তার মনে সে ইয়া ছিল, উত্তপ ছিল একটা, ক্ষোভ ছিল, এই ক্ষোভটা তিনি তখন পর্যন্ত তিনি এই শোকটা ছিল, এই শোকটা তখন পর্যন্ত তিনি ভুলতে পারেননি। এর জন্য মূলত এই কবিতাটি। তো এরপর আমরা পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি, এটি গঠনরীতির দিক থেকে কবিতাটি একটি সংলাপ নির্ভর কবিতা।
তো পাঠ পড়িচ্ছি হচ্ছে, তাহারই পরে মানে কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে, তিনি কত সালে, 1935 সালে, এবং কোন পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই কবিতাটি সাজের মায়া, এই কবিতাটি সুফিয়া কামালের একটি একটি কাব্যগ্রন্থ সাজের মায়া থেকে নেওয়া হয়েছে। কোন কোথা থেকে? সাজের মায়া থেকে। সাজের মায়া থেকে। তো এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সাজের মায়া থেকে। তো এরপর আমরা পড়ব, এই কবিতাটি প্রকৃতি ও মানব মনের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্য অভিব্যক্ত পেরেছেন। তারপরে সাধারণত প্রকৃতি সৌন্দর্য মানব মনে অফ্রন্ত আনন্দ উৎস। বসন্ত প্রকৃতি অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে, তিনি ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনায় ভারাতুত থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরে স্পর্শ করতে পারবে না। এই কবিতায় কবির ব্যক্তি জীবনে দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনায় প্রধান সহায়ক ও উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেন আকস্মিক মৃত্যুতে 1932, তার প্রথম, সুফিয়া কামালের প্রথম স্বামী হচ্ছে সৈয়দ নেহাল হোসেন, তিনি 1932 সালেই মৃত্যুবরণ করেন, এবং এই কবিতাটি প্রকাশিত হয় 1935 সালে। এবং এই কবিতাটি তার সৈয়দ নেহাল হোসেনের স্বামী মৃত্যুবরণ করেন 1932 সালে। কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। যখন কবির এই স্বামী মারা যায়, তখন তার জীবনে প্রচুর শূন্যতা নেমে আসে। তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনা নেমে আসে দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ত তার হাহাকারে। তাহার পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততা সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবি অন্তরে জুড়ে থাকে রিক্ত করুণ বিদায়ের বেদনা। কারণ তখন তার স্বামী মারা গেছে, সেই শোক তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার জন্য যখনই তার সেই বসন্তের কথা মনে পড়ে, বসন্ত আসে, তখন তিনি সেই উদাসীনের কারণে তার শীত করুণ যে বিদায় বেদনা, সেটি তার মনে পড়ে। তারপরে কবিতার আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, এটি একটি নাটকীয়তা। এই কবিতার আরেকটি বিষয় হচ্ছে, এই কবিতাটি একটি নাটকীয়তা ধর্মী। কারণ এখানে একজন বলতেছে আর একজন হচ্ছে শুনতেছে। কারণ কবি বলতেছে, আর হচ্ছে আরেকজন যে কবির ভক্ত আছে, কবি ভক্ত শুনতেছে আর কবি বলতেছে। এর জন্য এটা একটা নাটকীয় ধর্মী। গঠনরীতির দিক থেকে এটি সংকলাপ নির্ভর রচনা। কবিতায় আবেগময় ভাববস্তু, বেদনাদায় বিষণ্ণতা, সুর এবং সুলিত ছন্দ এতই মাধুর্যমতী যে সহজেই পাঠকের নিয়ন্ত্রণে ছুঁয়ে যায়। এই কবিতাটি এত সুলিত ছন্দ, এতই মাধুর্যমতী, তা খুব সহজে এই পাঠকের মন ছুঁয়ে যায়। এটি পাঠ করে আমাদের খুব ভালো লাগলো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো প্রতিটি ভিডিওর মধ্যে যেখানে বলি যে আমাদের একটি পেজ খুলছি আমরা, পেজের নাম হচ্ছে SSC2 অ্যাডমিশন গাইডলাইন। এটিতে আপনারা সবাই যোগ হয়ে যাবেন। এটি আমরা যখন 100 জন, কারণ আপনারা জানেন যে 100 জন না হলে একটি পেজে লাইভ করা যায় না। যেহেতু যতদিন পর্যন্ত আমাদের পেজে 100 জন ফলোয়ার না হয়, আমরা এখান থেকেই লাইভ করব এবং প্রতিদিনত করতে থাকব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের পেজটি, যেখানে আপনারা সবাই উপকৃত হবেন এবং আপনাদের নিজের মতামত জানাবেন, সেখানে পেজে আপনারা সবাই ফলো করে দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।